এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে। সুদের হার কত? দেখো, 10 বছরের জন্য রেখেছেন, এক জায়গায় রেখেছেন 10,000 টাকা এবং আরেক জায়গায় রেখেছেন 20,000 টাকা। তাহলে টাকার পার্থক্য কত? টাকার পার্থক্য আমার 10,000 টাকা। এবারে 10 বছর পরে উনি দেখলেন কি 5,000 টাকা ওদের সুদের পার্থক্য হয়েছে। তাহলে এই 10,000 টাকা পার্থক্যের জন্য সুদের পার্থক্য হচ্ছে কত? 5,000 টাকা। তার মানে এই 10,000 টাকায় উনি 5,000 টাকা সুদ পেয়েছেন। তার মানে 10,000 টাকায় 5,000 টাকা সুদ পেয়েছেন কত দিনে? 10 বছরে। তাহলে 10,000 টাকায় যদি 5,000 টাকা সুদ পান, আমি 100 টাকায় কত টাকা সুদ পেয়েছেন? এখানে দুটো জিরো কমিয়ে দিলে এখানে দুটো জিরো কমিয়ে দিচ্ছি। তাহলে 100 টাকায় সুদ পেয়েছেন কত? 50 টাকা। আর এটা 50 টাকা কত বছরে সুদ পেয়েছেন? 10 বছরে। তাহলে 1 বছরে কত সুদ পাবেন? 50/10। তাহলে অ্যান্সার কত? 5%। রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার 5%। 100 টাকায় 1 বছরে 5 টাকা পাওয়া মানে সুদের হার 5%। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। কী করলাম না, দুটো টাকার যে পার্থক্য, একটা 10,000 একটা 20,000, এই 10,000 টাকা পার্থক্য দাঁড়ালো। তাহলে এই 10,000 টাকা পার্থক্যের জন্য সুদ পার্থক্য হয়েছে 5,000। তার মানে এই 10,000 টাকায় উনি 5,000 টাকা সুদ পেয়েছেন। 10,000 টাকায় যদি 5,000 টাকা সুদ পান, তাহলে 100 টাকায় সুদ পাচ্ছেন কত? এদিকেও দুটো জিরো কমে যাচ্ছে, এদিকেও দুটো জিরো কমে যাচ্ছে। তাহলে 100 টাকায় সুদ পাচ্ছেন 50 টাকা। এই 50 টাকা সুদ পাচ্ছেন কত বছরে? 10 বছরে। তাহলে 1 বছরে সুদ কত পাচ্ছেন? 50/10। ওটাই হয়ে যাচ্ছে সুদের হার। নেক্সট কি বলেছে দেখো, এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে, মানে দুটো খাতাতেই 15,000 টাকা করে রেখেছেন, একটা 6 বছরের জন্য, একটা 5 বছরের জন্য। আর রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে কত? 8%। 8% হারে জমা রেখেছেন। তাহলে মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা হবে? দেখো, অঙ্কটা বুঝলেই এখানেই অঙ্কটা হয়ে যাবে। 15,000 টাকা এক জায়গায় রেখেছেন 6 বছরের জন্য, এক জায়গায় রেখেছেন 5 বছরের জন্য। দুটোর জন্যই সুদের হার কত? 8%। তাহলে সুদের পার্থক্যটা কত হবে? আচ্ছা, সুদের পার্থক্যটা আসছে কোথা থেকে? দুটোতেই সুদের হার যদি সমান, আর এখানে বছরটা শুধু আলাদা, তাহলে এই বছরটা যখন আলাদা, ওখান থেকেই সুদের পার্থক্যটা তৈরি হচ্ছে। তাহলে বছরটা কত বছর পার্থক্য? বছরের পার্থক্য 1 বছর। তাহলে সেই 1 বছরে রেট অফ ইন্টারেস্ট কত? 8%। তাহলে 1 বছরে 8% মানে টোটাল 8% পার্থক্য হবে সুদের। তাহলে 15,000 টাকার 8% বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে 15,000 ইন্টু 8% বা 8/100। দুটো জিরো কেটে দিলে 0 8 15 120, 1,200 টাকা অ্যান্সার হয়ে যাবে। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য 1,800 টাকা হয়েছে। প্রতিটি মূলধন কত টাকা? দেখো, মূলধনটা সমান প্রথমেই রয়েছে, আর ফার্স্টেরটা 8% হারে 6 বছর, মানে টোটাল কত ইন্টারেস্ট রেট হচ্ছে? টোটাল সুদ হয়ে যাচ্ছে 8% ইন্টু 6, মানে টোটাল 48% হচ্ছে ফার্স্ট পার্টটায়। এবং সেকেন্ড পার্টটায় টোটাল সুদ কত হচ্ছে? 10% হারে 3 বছর, মানে 10 গুণিত 3, 30%। এবারে কি বলেছে দেখো না, সুদের পার্থক্য হয়েছে 1,800 টাকা। তাহলে সুদ, এখানে যে পার্সেন্টেজটা দুটো পেলাম, এতে পার্থক্য কত হচ্ছে? 48% মাইনাস 30%, দ্যাট ইজ 18%। তাহলে এই 18% ইকুয়ালস টু 1,800 টাকা। তাহলে 100% ইকুয়ালস টু বের করলে আমরা মূলধন পেয়ে যাব। 100% ইকুয়ালস টু 18-র পরে এখানে দুটো জিরো আছে, তাহলে 100-র পরে আর দুটো জিরো বসিয়ে দাও, তাহলে এই অ্যান্সার হয়ে যাবে কত? 10,000 টাকা। অপশান বি। তাহলে দুটো মূলধনই 10,000 করে ছিল। নেক্সট দেখো, এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলেন। সুদের পার্থক্য কত হবে? দেখো, সুদের পার্থক্য করার জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, ফার্স্টে 8% হারে 5 বছরে অ্যামাউন্টটা দু জায়গাতেই সমান রেখেছেন। প্রথমে 10,000 টাকা করে দুটোতেই সমানভাবে রেখেছেন। তাহলে 8% হলে 5 বছরের জন্য যখন খাটছে, তাহলে টোটাল সুদ কত পাচ্ছেন?
40%, আর একটাই পাচ্ছেন কত 7% হারে 6 বছরের জন্য, তাহলে 7×6 42%। তাহলে সুদের পার্থক্য কত হচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 2%। তাহলে 10,000 টাকার 2% বের করলেই আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে 2% অফ 10,000, পার্সেন্ট তুললে এদিকে দুটো জিরো তুলে দিলাম, 2 গুণিত 100, 200 টাকা হয়ে যাবে অ্যান্সার, অপশান সি। জাস্ট এই টাইপের কোশ্চেন থাকলে আমাদের কাজটা হচ্ছে প্রথমে দুটো সুদের পার্থক্য বের করা। সুদ দুটো কত হচ্ছে, একটা 8% 5 বছরের জন্য, মানে টোটাল সুদ হয়ে যাচ্ছে 8×5 40%, আর 7% 6 বছরের জন্য, মানে টোটাল সুদ হয়ে যাচ্ছে 7×6 42%। এই দুটোর পার্থক্য বের করলাম, তাহলে পার্থক্য পেলাম 2%। তাহলে 10,000 টাকার 2% কত হচ্ছে, 200, ওটাই হয়ে যাবে অ্যান্সার। কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে 1600 টাকা হয়, তাহলে আসল কত? এই টাইপের কোশ্চেন থাকলে একটু প্রথমে ডিটেলসে দেখে নাও। 4 বছরের সুদে আসলে মানে আসল প্লাস 4 বছরের সুদ, এটা ইকুয়ালস টু 1240। আর 10 বছরে 1600 টাকা, মানে এখানেও আসল প্লাস 10 বছরের সুদ, এইটা ইকুয়ালস টু হচ্ছে 1600। তাহলে আমি যদি এটার থেকে ওপরেরটা বিয়োগ করে দিই, তাহলে আসল আসল কেটে যাচ্ছে, শুধু 6 বছরের সুদ পাচ্ছি। কত, 1600 থেকে 1240 গেলে 360 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হয়ে যাবে, 360/6, দ্যাট ইজ 60 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হচ্ছে 60 টাকা। তাহলে 4 বছরের সুদ হয়ে যাবে কত, 60 গুণিত 4, 240 টাকা। আমি এটা কেন বের করলাম 4 বছরের, না 4 বছরের সুদটা আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে আমি আসলটা পেয়ে যাব। তাহলে 240 টাকা যদি 4 বছরের সুদ হয়, তাহলে 1240 মাইনাস 240 করে দিলে কত পাচ্ছি, 1000 টাকা। এটাই হয়ে যাচ্ছে আসল, 1000 টাকা, অপশান সি হয়ে যাবে অ্যান্সার। এই টাইপের যখন কোশ্চেন থাকবে, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে 10 বছরের থেকে 4 বছরেরটা বিয়োগ করে দিলাম। তাহলে কী পাচ্ছি, 10 বছর থেকে 4 বছর দিয়ে দিলে আমরা শুধু 6 বছরের সুদটা পাচ্ছি। 6 বছরের সুদ কত হলো, 360 টাকা। তাহলে 1 বছরের সুদ 6 দিয়ে ভাগ করে দিলাম, দিয়ে আমি 10 বছরেরও সুদ করতে পারতাম। 10 বছরের সুদ কত, 600 টাকা। তাহলে 1600 থেকে 600 বিয়োগ করে দিলে 1000 টাকা, সেটাও আসল হয়ে যাচ্ছে। আবার 4 বছরের সুদ 240 টাকা, সেটাও 1240 থেকে বিয়োগ করে দিলে 1000 টাকা। যেভাবে খুশি করতে পারি। কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 1120 টাকা এবং 10 বছরে সুদে আসলে 1200 টাকা হয়। এখানে সুদের হার বের করতে বলেছে। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, এটা 8 বছরে, এটা 10 বছরে। তাহলে 2 বছরে সুদ কত পাচ্ছি, 1200 মাইনাস 1120, ডাইরেক্ট বিয়োগ করলে কত হচ্ছে, 80 টাকা। তাহলে আমি 2 বছরে 80 টাকা সুদ পাচ্ছি। তাহলে 1 বছরে কত পাচ্ছি, না 80/2, দ্যাট ইজ 40 টাকা সুদ পাচ্ছি। তাহলে 1 বছরে যদি 40 টাকা সুদ পাই, 10 বছরে কত টাকা সুদ পাচ্ছি, 10 বছরে 400 টাকা সুদ পাবো। তাহলে আমি 1200 থেকে 400 বিয়োগ করে দিলে আসল পেয়ে যাব। 1200 থেকে 400 বিয়োগ করলে কত হচ্ছে, 800। তাহলে 800 টাকা হচ্ছে আমার আসল। আর 10 বছর, আর প্রত্যেক বছর 1 বছরে 40 টাকা পাচ্ছি। তাহলে 40 টাকা আমি সুদ পাচ্ছি 1 বছরে, কত টাকায়, 800 টাকায়। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার কী করে বের করব, না 40 সুদ বাই আসল গুণিত 100, এত পার্সেন্ট। দুটো জিরো কেটে দিলাম, 8 5-এ, তাহলে 5% অ্যান্সার হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, 5000 টাকায় 2 বছরের সুদে আসলে 6050 টাকা হলে সুদের হার কত? আচ্ছা, 2 বছরের সুদে আসলে 6050 টাকা হয়েছে, তাহলে 2 বছরে টোটাল সুদ কত পাওয়া গেছে 5000 টাকায়, 6050 মাইনাস 5000, দ্যাট ইজ 1050 টাকা আমরা সুদ পেয়েছি 2 বছরে। তাহলে 1 বছরে সুদ কত হবে, না বাই 2, দ্যাট ইজ 525 টাকা। তাহলে 1 বছরে 525 টাকা সুদ পেয়েছি কত টাকায়, 5000 টাকায়। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে, না সুদ বাই আসল গুণিত 100, এত পার্সেন্ট। তাহলে দুটো জিরো কেটে দিলাম, 5 10-এ, 5 1-এ, 0
5, তাহলে 105/10 মানে 10.5%। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। কত বছরে 8% হারে সুদ আসলের 2/5 গুণ হবে? আচ্ছা, আসলের 2/5 গুণ, তার মানে 5 টাকায় 2 টাকা সুদ হবে। 5 টাকা যদি আসল হয় 2 টাকা সুদ হবে, তাহলে 5 টাকা আসল 2 টাকা সুদ, আমি তাহলে এটাকে 100 টাকা হলে কত টাকা সুদ হবে? এর 20 গুণ, তাহলে এর সাথেও আমি 20 গুণ করে দিচ্ছি, 40 টাকা। তাহলে 100 টাকায় আমার 40 টাকা সুদ হচ্ছে, কিন্তু এখানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে কত? 8%, মানে 100 টাকায় 8 টাকা। তাহলে 40 টাকা সুদ কত বছরে হবে? আমার 1 বছরে হচ্ছে 100 টাকায় 8 টাকা সুদ, তাহলে 40 টাকা সুদ হতে গেলে 40/8, দ্যাট ইজ 5 বছর লাগবে। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। কী করলাম আবার দেখো, আসলের 2/5 গুণ, মানে যদি 5 টাকা আমার আসল হয় সুদ হচ্ছে 2 টাকা, বা 1 টাকা যদি আসল হয় সুদ হচ্ছে 2/5 টাকা। তো সেইটাকেই ভগ্নাংশ যাতে না আসে, আমি 5 টাকা নিচে যে হরটা আছে হরটাকে আসল করলে লবটা সুদ হয়ে যাচ্ছে। তাহলে 5 টাকা যখন আসল হচ্ছে 2 টাকা সুদ, আমি 5টাকে 100-এ কনভার্ট করলাম, তার জন্য আমাকে 20 দিয়ে গুণ করতে হলো। তাহলে 2টাকেও 20 দিয়ে গুণ করলাম, তাহলে 40 হয়ে গেল এটা। তাহলে 100 টাকায় 40 টাকা আমার সুদ হচ্ছে, আর যেহেতু 8% হারে সুদ, তার মানে 1 বছরে আমি 100 টাকায় 8 টাকা সুদ পাচ্ছি। তাহলে 1 বছরে 8 টাকা সুদ পাওয়া মানে 40 টাকা সুদ পেতে গেলে আমাকে 40/8, 5 বছর লাগবে। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, 1550 টাকাকে 2টি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল, অংশ দুটির অনুপাত কত? দেখো, 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেছে, আমি যদি পুরো টাকাটাকে যদি 5% হারে সুদে রাখতাম, তাহলে প্রত্যেক বছর কত সুদ পেতাম? টোটাল টাকাটা 1550, যদি টোটালটাকে আমি 5% সুদে রাখতাম, তাহলে 1550 ইন্টু 5% বা 5/100। তাহলে এটা হচ্ছে 0 0 কেটে দিলাম, 5 2 155/2 বা 77.5। আর পুরোটাকে যদি 8% সুদে রাখতাম, 1550 গুণিত 8/100, 0 0 কেটে দিলাম, 5 2 5 3 1 2 4, মানে 4 124। আর এখানে এটা যেহেতু 1 বছর করে বের করলাম, এখানে 3 বছরে 300, মানে 1 বছরে 100, বা এগুলোকেও আমি 3 বছরে কনভার্ট করতে পারতাম, তাহলে এখানে 300 করতাম। তো যেহেতু 1 বছরের করেছি, তাহলে আমার যেহেতু ছোট ছোট সংখ্যা হলে আমার বিয়োগটা করতে সুবিধা হবে, সেই জন্য আমি ছোট ছোটোতেই রাখছি। তাহলে লিঙ্ক আপ করবো এবারে। তাহলে 100 থেকে 77.5 বিয়োগ করলে কত হচ্ছে? 22.5। আর 124 থেকে 100, মানে সবসময় আমাদের বড়টার থেকে ছোটোটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হচ্ছে কত? 24। এটাকে পয়েন্টটাকে নর্মাল করার জন্য আমি দু সাইডেই 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 48, এটা হয়ে যাচ্ছে 45। এবারে আবার দেখো 3 দিয়ে কেটে যাচ্ছে, 3 16, 3 15, তাহলে যে রেশিওটা হচ্ছে, যে অনুপাতটা হচ্ছে, সেটা হচ্ছে কত? 16:15। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে 1550, মানে পুরো টাকাটাকে যদি পুরোটাই যদি আমরা 5% হারে রাখতাম, তাহলে কত সুদ পেতাম 1 বছরে, সেটা বের করলাম। আর এখানে 3 বছরে বলেছে, আমি এটাকে 3 বছরে কনভার্ট করে, মানে এর সাথেও 3 গুণ করে, এর সাথেও 3 গুণ করে, এখানে যেমন 300 ছিল 300 রেখে করতে পারতাম, শুধু হিসেবটা একটু ছোট্ট হবে, সেই জন্য আমার 1 বছর করে করেছি। তাহলে আমার 3 গুণ করিনি এখানে, আর যেহেতু 3 গুণ করিনি, এটা 3 বছরে 300 ছিল, আমি এটা 1 বছরে 100 করে দিলাম, দিয়ে লিঙ্ক আপ করলাম। এখানে 5% হারে 1550-এর 77.5 এসেছে, এখানে 8% হারে যদি পুরো টাকাটা রাখতাম তাহলে 124 টাকা হতো, কিন্তু হয়েছে আমার 100 টাকা। লিঙ্ক আপ করার জন্য কি করতে হয়? সবসময় বড়টার থেকে ছোটোটা বিয়োগ। এখানে 124 থেকে 100 বিয়োগ করলাম 24, 100 থেকে 77.5 বিয়োগ করলে 22.5। যেহেতু এখানে পয়েন্ট আছে, 2 দিয়ে গুণ করলে আমার পয়েন্টটা চলে যাচ্ছে, যেহেতু পিছনে 5 আছে শেষে, সেই জন্য বোথ সাইড 2 দিয়ে গুণ করলাম, এটা 48 হয়ে গেল, এটা 45, আবার 3 দিয়ে কাটাকাটি হয়ে গেল, 3 16, 3 15, এটাই হয়ে গেল অ্যান্সার 16:15। অপশান ডি।
এ বিকে 5,000 টাকা 2 বছরের জন্য এবং সিকে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল। তাহলে এ মোট যদি 2200 টাকা আয় করে তাহলে সুদের হার কত? দেখো এক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা সূত্র দিয়ে করতে পারি যে রেটটা যখন জানি না রেটটাকে R% ধরে করতে পারি। মানে 5,000 টাকা 2 বছরের জন্য 5,000 গুণিত 2 বছর গুণিত R%, মানে R/100। যেহেতু দুটোতেই রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল তাহলে দুটোতেই আমি R ধরে নিচ্ছি, প্লাস 3,000 টাকা 4 বছরের জন্য ইন্টু R%, মানে ইন্টু R/100। এইটা ইকুয়ালস টু কত? 2200 টাকা। এবারে কাটাকাটি করো, দুটো জিরো কেটে গেল, তাহলে 50 দুয়ে 100 R, প্লাস এখানেও দুটো কেটে দাও, 30 4 120 R, মানে টোটাল দেখো 220 R ইকুয়ালস টু 2200। তাহলে R ইকুয়ালস টু কত? যোগ করতে 100 R প্লাস 120 R, 220 R, এটা ইকুয়ালস টু 2200। তাহলে R ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 10। আমরা এভাবে করতে পারি, কিন্তু আরও সহজে করব। কিভাবে? দেখো, আমার একটা অ্যামাউন্ট বলেছে 5,000 টাকা 2 বছরের জন্য, তাহলে আমি এই দুটোকে যদি গুণ করি, মানে 5 দুয়ে 10,000 টাকা 1 বছরের জন্য, আবার 3,000 টাকা 4 বছরের জন্য, মানে ওখানে 3 4 12,000 টাকা 1 বছরের জন্য। তাহলে টোটাল কত হচ্ছে? 22,000 টাকা 1 বছরে আমি 2200 টাকা সুদ পেলাম। কি করলাম না, 5,000 গুণিত 2, 10,000 টাকা 1 বছর খাটিয়েছি, এখানে 3,000 গুণিত 4, মানে 12,000 টাকা 1 বছর খাটিয়েছি। টোটাল 10,000 প্লাস 12,000, 22,000 টাকা 1 বছর খাটিয়ে আমি 2200 টাকা পেয়েছি। তাহলে 2200 টাকা পেলাম কত টাকায়? 22,000 টাকায়। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত না ইন্টু 100 এত %। তাহলে দুটো জিরো 22 10, তাহলে 0 কেটে দিলে, তাহলে 10% ইজ দ্য অ্যান্সার। কোনটা সুবিধা, এটা না এটা? কি করলাম আবার বলছি, 5,000 টাকা গুণিত 2, মানে টোটাল 10,000 টাকা আমার 1 বছর খাটছে, আবার 3,000 গুণিত 4, 12,000 টাকা 1 বছর খাটছে, মানে টোটাল 22,000 টাকায় আমি 1 বছরে 2200 টাকা পেলাম। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত না 22,000 গুণিত 100। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক।